বান্দরবান, যেখানে আপনি যতবারই যান না কেন প্রতিবার প্রকৃতি আপনার কাছে নতুন মনে হবে এত সৌন্দর্য দেখার পরেও এর চেয়ে সুন্দর কিছু হতে পারে। ঠিক তখন পাহাড় যেন নিজের ইচ্ছায় আবারও বদলে যায়, নতুন রূপে সেজে ওঠে আর আপনার সামনে ছুড়ে দেয় এক নীরব প্রশ্ন, আসলে সৌন্দর্য কি, এর সংজ্ঞায় বা কি? না, সত্যিকার অর্থে সৌন্দর্যকে কখনোই পুরোপুরি সংজ্ঞায় বাঁধা যায় না। সৌন্দর্যের ব্যাখ্যা কিংবা বিচার বিশ্লেষণ করতে গেলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে অনন্ত সেই সৌন্দর্যের মোহমায়ের খোঁজে। এমনকি সংসার ধর্ম ত্যাগ করে ববগুড়েও হয়ে যেতে পারে মাত্র একটি প্রশ্নের উত্তরের খোঁজে। তবে এবার আমার বান্দরবান ভ্রমণে আমি আরও একটি জিনিস ফিল করেছি। কথায় আছে, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি, অর্থাৎ গন্তব্যের থেকেও গন্তব্যে যাওয়ার পথ বেশি সুন্দর। বান্দরবানের প্রতিটি পথ যেন এই কথাকেই সত্যি করে তোলে। আঁকাবাঁকা পাহাড়ি উঁচু নিচু পথ, আর সেই পথের ফাঁকে চোখে পড়ে দূরে পাহাড়ের গায়ে ছড়িয়ে থাকা আদিবাসীদের ছোট ছোট ঘরবাড়ি। আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব এক সময় দেশের সর্বোচ্চ চূড়া হিসেবে পরিচিত চিম্বুক পাহাড়, নীলাচলের অপার সৌন্দর্য, মেঘলা পর্যটন কেন্দ্র, এছাড়াও আরও ছোট বড় বেশ কয়েকটি ইনফিনিটি ভিউ পয়েন্ট, পদ্ম ফুলের উপর দণ্ডায়মান প্রায় 57 ফুট উঁচু বৌদ্ধ টেম্পল। থাকছে উত্তপ্ত দুপুরে পাহাড়ে বুক চিরে বয়ে যাওয়া শৈলপ্রপাত ঝর্ণার কিছু দৃশ্য। খুব কম বাজেটে ঢাকা থেকে মাত্র একদিনের বান্দরবান শহরে ভ্রমণের পরিকল্পনা যদি আপনারও থাকে, তবে এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি পূর্ণাঙ্গ ভ্রমণ গাইড। তো চলুন আমাদের আজকের বান্দরবান শহর জার্নি শুরু করি। আমাদের আজকের বান্দরবান ভ্রমণটি বাজেট ফ্রেন্ডলি রাখার জন্য আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রাত 11:45 চট্টগ্রাম মেল ট্রেনটি বেছে নিই। তবে এই ট্রেনের টিকিট পাওয়ার জন্য ব্যস্ত দিনগুলোতে অনেক আগে থেকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। সাধারণত 2 থেকে 3 ঘন্টা আগে 19 নম্বর কাউন্টার থেকে চট্টগ্রাম মেল ট্রেনের টিকিট সংগ্রহ করা যায়। টিকিট নেওয়ার পর যত দ্রুত সম্ভব ট্রেনে উঠে পড়া ভালো, কারণ এই ট্রেনে নির্দিষ্ট কোনো আসন বিন্যাস থাকে না, তাই যে যেখানে জায়গা পায় সেখানেই বসতে হয়। ভোরবেলা চারপাশের উঁচু পাহাড় আর মনোরম দৃশ্য দেখতেই আপনি বুঝতে পারবেন আপনি পৌঁছে গেছেন পার্বত্য নগরী চট্টগ্রামে। সকাল 7টা থেকে 8টার মধ্যে ট্রেনটি আপনাকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে নামিয়ে দেবে। সেখান থেকে স্টেশনের বাম দিকে 5 মিনিট হেঁটে নিউ মার্কেটের সামনে গেলে 10 থেকে 15 টাকা বাড়ায় নতুন ব্রিজ যাওয়ার জন্য অটো পাওয়া যায়। খুব দ্রুত যেতে চাইলে যে কোনো লোকাল বাসে উঠে কেরানীর হাটের উদ্দেশ্যে রওনা দেওয়াই ভালো। ভাড়া পড়বে 100 টাকা। কেরানীর হাট থেকে আবার সিএনজি নিয়ে জনপ্রতি 100 টাকায় সরাসরি বান্দরবান শহরে পৌঁছে যাওয়া যায়। আসসালামু আলাইকুম সবাইকে, বান্দরবানের দনেশ চত্বর থেকে স্বাগত জানাচ্ছি আমি আবির মাহিম। তো এই জায়গা থেকে বান্দরবানের সকল ভিউ পয়েন্টে যাওয়া যায়। আমরা অনেকক্ষণ দামাদামির পর একটা সিএনজি নিচ্ছি 2500 টাকার বিনিময়ে। আর এখন সময় 12:15। হ্যাঁ, অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু আমরা মেল ট্রেনে আসছি আর ঈদের একটা মৌসুম ছিল, যার কারণে প্রচুর লেট হয়ে গেছে। এই সময়টাতে আসলে আমরা আর কোনো গ্রুপ পাই নাই, যার কারণে আমাদের একলাই সিএনজিটা রিজার্ভ করা লাগছে, 2 জন মাত্র আমরা। তারপরেও আর এখন আমরা এইখান থেকে এই কামাল মামার সিএনজি করে আমরা আজকে দিনের স্পটগুলো ঘোরা শুরু করবো। তো চলুন ভিডিও শুরু করা যায়। দনেশ চত্বর থেকে আপনারা বান্দরবানের যে কোনো জায়গায় যাওয়ার জন্য রিজার্ভ সিএনজি বা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। তবে আপনারা যদি ছোট কোনো টিম হন তাহলে চেষ্টা করবেন খুব সকালে এসে আরও একটি গ্রুপের সাথে অ্যাড হওয়ার, এতে করে ভ্রমণ খরচ অনেকটা সাশ্রয় হবে। দনেশ চত্বর আসতে আসতে খুব দেরি হয়ে যাওয়ায় আমরা কোনো গ্রুপ না পেয়ে 2500 টাকার বিনিময়ে একটি রিজার্ভ সিএনজি দেয়। উনি আমাদেরকে বান্দরবান শহরে চিম্বুক পাহাড়, নীলাচল, মেঘলা পর্যটন কেন্দ্র, শৈলপ্রপাত ঝর্ণা ও আরও বেশ কিছু ভিউ পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। 12:05 আমরা রওনা হই সেই চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে। যাত্রাপথে একটু সামনে এগোতেই আমাদের সামনে ধরা দেয় মিলনছড়ি চেকপোস্ট। তো প্রায় 20 মিনিট পরে আমরা চলে আসছি মিলনছড়ি ভিউ পয়েন্টে। আর এইখান থেকে এই সাঙ্গু নদীটা অনেক সুন্দর দেখা যাইতেছে। ওই যে এটা মূলত সাঙ্গু নদী। মিলনছড়ি চেকপোস্টে সাধারণত পরিচয়পত্র খুব একটা চাওয়া হয় না, মাঝে মধ্যে 2-1টা গাড়ি দাঁড় করে শুধু পরিচয় বা গন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, তবে সেটাও খুব দ্রুত শেষ হয়ে যায়।
চেকপোস্টে বেশি সময় না কাটিয়ে আমরা আবার রওনা দিই সরাসরি চিম্বুক পাহাড়ের উদ্দেশ্যে। বান্দরবান শহর থেকে চিম্বুক পাহাড়ের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। তবে পাহাড়ি উঁচু নিচু রাস্তার কারণে এই পথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এই পুরো যাত্রাটাই যেন আলাদা এক অভিজ্ঞতা। যেদিকে চোখ যায় সেদিকেই মনে হবে যেন এক একটা ভিউ পয়েন্ট, কখনো সবুজ পাহাড়, কখনো মেঘের ভেলা, আবার কখনো দূরে ভেসে থাকা পাহাড়ি গ্রাম। সব মিলিয়ে যাত্রাটা হয়ে ওঠে আসল সৌন্দর্যের অংশ। আসলে এই বান্দরবানের এই পথটা যে এই রাস্তাটা যে এখানে প্রত্যেকটা মোড়ের মধ্যে মানে এক একটা ভিউ পয়েন্ট, কিন্তু প্রত্যেক মোড়ে তো দাঁড়ানো যায় না, কারণ রাস্তা খুবই চিপা। তো যার কারণে আমরা এইখানে এমন একটা জায়গায় দাঁড়াইছি, মানে চিম্বুকের আরও অনেকটা সামনে আমরা চিম্বুক যাইতেছি। চিম্বুক পাহাড় থেকে আইসা পরে আমরা শৈলপ্রপাত ঝর্ণার মধ্যে যাব। তো এইখানে দেখেন একটা অসম্ভব সুন্দর একটা জায়গা থেকে ওই দেখেন কত নিচে যে ঘরবাড়ি ওইটাও দেখা যাইতেছে। ওই যে দেখেন কত নিচে ঘরবাড়ি, ওইখানে একেবারে নিচে, আর নিচে একেবারে ঘরবাড়ি সবই দেখা যাইতেছে। আর এইখানে উপরে এদিক দিয়া ওই উপরে একটা ঝুমঘর আছে, ওই যে আমি দেখাইতে পারবো কিনা জানি না। ওই যে ওইখানে থেকে যে ভিউটা, ইনফিনিটি একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। আর এই নিচ দিয়া নাইমা সম্ভবত পাড়ায় যাওয়া যায়, কোনো একটা পাড়ায় যাওয়া যায়। ওই নিচে ওইখানে ওইটা হলো সাঙ্গু নদী, সেই সাঙ্গু নদী। আর ওইদিকে অনেক পাড়া আছে ছোট ছোট দেখা যাইতেছে। চিম্বুক পাহাড় যাওয়ার পথে এমন দুর্দান্ত কিছু ভিউ উপভোগ করে আমরা আবার রওনা হই আমাদের মূল গন্তব্য চিম্বুক পাহাড়ের দিকে। যাত্রাপথে অয় জংশন চেকপোস্টটি সামনে পড়বে, যেখানে কোনো কোনো ক্ষেত্রে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হতে পারে। তবে জেনে রাখা ভালো, অয় জংশনের নিরাপত্তাজনিত কারণে কোনো রকম ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আর এই অয় জংশন থেকে রাস্তা আলাদা হয়ে নীলগিরির দিকে একটি ও অন্যটি রুমা বগালে কেওক্রাডংয়ের দিকে চলে গেছে। যেহেতু আমাদের গন্তব্য চিম্বুক পাহাড়, তাই আমরা হাতের ডান দিকের রাস্তায় চলে যাই। অয় জংশন থেকে চিম্বুক পাহাড়ের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। 2 ঘন্টা পর আমরা চলে আসছি চিম্বুক পাহাড়ের নিচে। আর এখান থেকে আপনারা এরকম ফ্রেশ ফল ফ্রুট খাইতে পারবেন চাইলে। এখানে আম আছে, কলা আছে, এদিকেও আছে। এই দুইটা আম কেনা হয়েছে এরকম। আম কেমন হুজুর? আলহামদুলিল্লাহ। মিষ্টি না চুক্কা কল? তো উনি আমাদের কামাল মামা, ওনার সিএনজিতে আমরা আসছি। খুবই অমায়িক একজন মানুষ, খুবই ভালো। যাদের সিএনজি লাগবে, যেরকম লাগবে যতটুকু লাগবে, আপনারা মামার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, মামার কল দিবেন। খুবই ভালো মানুষ। আম কি এগুলো আপনারা কি পাহাড় থেকে বাইরে নিয়ে আসেন নাকি পাহাড় থেকে নিয়ে আসেন প্রতিদিন? যেটা খাইলাম আমরা, এটা কি গাছ পাকা একেবারে না? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অনেক গাছ দেখলাম এখানে। এটা কি ওইগুলা গাছ কি কেউ নিজস্ব নাকি যে কেউ পারতে পারে? মানে নিজস্ব আপনাদের পাড়া আছে যেগুলো? ওইখানে লোকেদের নিজস্ব। আচ্ছা, আম ভালো লাগলো খুবই আমগুলা। ঠিক আছে, তো ফাইনালি আমরা চলে আসছি চিম্বুক পাহাড়ে। চিম্বুক পর্যটন কেন্দ্র বলা হয় যেটা। একসময় এটারে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় জানতো আর কি, স্থানীয় মানুষ যারা আছে তারা। তারপরে যখন বিভিন্নভাবে মানে মানুষ এই পাহাড় প্রেমী হয়ে গেল, তারপরে থেকে আসলে পাহাড়ের তুলনা শুরু হয়েছে। আর এরপর থেকে আসলে জানা গেছে যে আরও বিভিন্ন বড় বড় উঁচু উঁচু পাহাড় আছে। আর এই চিম্বুক পাহাড়ের এইখানে আইসা একটা ছোটো ভাইয়ের কাছ থেকে এরকম আম কিনলাম। ওই যে হুজুরে খাওয়া শুরু করে দিছে। এই যে এরকম 4টা আম কিনছি বড় বড়। কি মিষ্টি আছে? অনেক মিষ্টি। পুরো ঝুড়িটা কিনে নিতাম তাইলে, আর নেওয়ার তো ভাও নাই। এরকম মানে এক একটা আমের সাইজ মনে হয় যে 300 গ্রাম এরকম হবে, 10 টাকা। আর আর এই যেগুলো ছোটোগুলো 5 টাকা, 4টা কিনছি 30 টাকা দিয়া। মানে খুবই সুন্দর, খুবই ভালো। ফ্রি একটা না? আচ্ছা ঠিক আছে। ধারণা করা হয় চিম্বুক নামটি এসেছে স্থানীয় ম্রো ও মারমা উপজাতির ভাষা ও ঐতিহ্য থেকে, যার অর্থ পাহাড়ি উঁচু ভূমি বা নির্দিষ্ট একটি উঁচু পর্বত শৃঙ্গকে বোঝাতে ব্যবহৃত হয়। আবার স্থানীয়ভাবে ধারণা করা হয় এই পাহাড়টি বহু আগে থেকেই ম্রো সম্প্রদায়ের বসতি ও প্রাকৃতিক চিহ্ন হিসেবে পরিচিত ছিল। সেখান থেকে নামটি এখন ব্যাপকভাবে প্রচলিত।
তো এই চিম্বুক পাহাড়ে বেশ কিছু ভিউ পয়েন্ট আছে, এদিকে এই কয়েকটা 3-4টা ভিউ পয়েন্ট আছে, আর ওই পাশে আছে। তো এদিকে এই আমার পিছনে দেখতেছেন ইনফিনিটি ভিউ, আর এইখানে এখন যেহেতু জুন মাসের দিকে এই জায়গা পুরোটুকু একেবারে মেঘে ঘিরে যাবো, দেখবেন যে তুলোর মতো মেঘ এই উপর দিয়ে এখানে বাসতে থাকবে। এখন যেহেতু মে মাসের শুরুর দিকে মোটামুটি, তাই আকাশ একেবারে পরিষ্কার, তেমন মেঘ টেঘ নাই। কিছুদিন পরে মে মাসের শেষের দিকে জুলাই মাস যখন বৃষ্টি শুরু হবে, তখন আর কি এরকম যে অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যাবে। চিম্বুক পাহাড়ের রেস্টুরেন্ট থেকে আপনারা চাইলে দুপুরে খাবার খেতে পারবেন। এছাড়াও চিম্বুক পাহাড়ে চাইলে আপনারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাঁবু গেড়ে ক্যাম্পিং করে থাকতেও পারবেন। চিম্বুক পাহাড়ের ওই সাইডে বেশ কিছু ভিউ পয়েন্ট ছিল, আর এইখানে যে নবচত্বর, এটা চিম্বুক পাহাড় নবচত্বর, তো এইখানেও একটা ইনফিনিটি ভিউ আছে। তো এখন মানে একেবারে দুপুর 3টা বাজে, তো এখন তো ওরকম ভিউ পাইবেন না, আর এখন ওরকম মানুষও নয়। বিকালের দিকে অনেক মানুষ হবে এই জায়গার মধ্যেই, আর এই জায়গা থেকেই ওই আমি যে বললাম একটু আগে যে আর কিছুদিন পরে এই জায়গাগুলো একেবারে সাদা মেঘে পড়ে যাবে। পাহাড় টাহাড় যা কিছু আছে সব কিছু, আমরা যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটুকু দেখবেন যে একটু পর মেঘ আসবে, মেঘ এসে সবটা পড়ে যাবে। মানে এখন তো একেবারে দুপুর, আর সূর্য মাথার উপরে, যার কারণে মানে ভিউটা এরকম স্পষ্ট না, ভিজুয়াল না, তবুও অনেক সুন্দর লাগতেছে। আপনারা আসতে পারেন, সুন্দর জায়গা। চিম্বুক পাহাড় ঘোরা শেষ, এখানে কয়েকটা ভিউ পয়েন্ট আছে, সুন্দর ছবি তুলতে পারবেন। তবে আরেকটা বিষয় যেটা আপনাদের জানানো জরুরি, যে ওয়াই জংশন যেটা ছিল আর্মি চেকপোস্ট যেখানে, ওখানে আবার ড্রোনটা রাইখা দিছে। মানে ড্রোন এখানে নিয়ে আসতে দেয় না, আগে আসতে দিত, মানে না করতে উড়াইতে, কিন্তু এখন নিয়ে আসতে দেয় না। তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া, এত আমাদের দেশের ভিতরে তারপরেও এরকম এটা কোনো কথা যে ড্রোন উড়ানো যাবে না, ড্রোন নেওয়া যায় না, এটা কোনো কথা হলো? তো ওনারা বলতেছে যে অনেক সময় সন্ত্রাসীরা তাদের কার্যক্রম চালানোর জন্য আর কি ড্রোন ব্যবহার করে, যার কারণে মানে কেউই ড্রোন ইউজ করতে দেয় না। আমি এবং অনেকে দেখলাম যে এই ড্রোন যারা নিয়ে আসছে তাদের সবারটাই জমা রাখছে, একটা আইডি কার্ডের মধ্যে নাম্বার লেখা আর ড্রোনের মডেল লেখা জমা রেখে দিচ্ছে। আবার যখন আমরা যাব তখন আর কি এই ড্রোনটা দিয়ে দিবে আর কি। চিম্বুক পাহাড় থেকে ওয়াই জংশনে এসে আমরা ড্রোন নিয়ে রওনা হই আমাদের পরবর্তী গন্তব্য শৈলপ্রপাত ঝর্ণার দিকে। তো চিম্বুক রেঞ্জ ঘোরার পর আমরা এখন আসছি শৈলপ্রপাত ঝর্ণায়। এখানে এখন তেমন কোনো পানি নাই, তারপরেও দেখি কি অবস্থা। দুই পাশে সূর্য পাহাড়, আর তার মাঝ দিয়ে বয়ে গেছে পাহাড়ি ডাল বেয়ে নেমে আসা ঝর্ণাধারা। মূলত পাহাড়ে প্রচুর বৃষ্টি হলে এই ঝর্ণা তার পূর্ণ যৌবন ফিরে পায়, আর তখনই এর আসল সৌন্দর্য ফুটে ওঠে। তবে এছাড়া অন্যান্য সময় পানির প্রবাহ তুলনামূলকভাবে কম থাকে। চারপাশে সবুজ পাহাড় আর গিরিখাতের মতো মনোমুগ্ধকর পরিবেশ শৈলপ্রপাত ঝর্ণাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভ্রমণ পিপাসু মানুষের কাছে এটি একটি জনপ্রিয় বিশ্রাম ও উপভোগের স্থান। তপ্ত দুপুরে যখন বান্দরবান ঘুরে বেড়ানোর ক্লান্ত মানুষগুলো এখানে এসে ঝর্ণার ঠান্ডা জলে গা ভিজিয়ে নেয়, তখন শরীর মন দুটোই যেন মুহূর্তে সতেজ হয়ে ওঠে। খুব বেশি পানি ছিল না এখানে, আর কিছুদিন পর বৃষ্টি হলে পানি বাড়বে। তারপর গোসল করার প্রয়োজন ছিল, আর অনেকে গোসল করতেছে, হালকা হালকা পানি আসতেছে এইখানে যে পাথরগুলা ছুঁয়ে। তবে জায়গাটা বেশ সুন্দর, দুই পাশে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, মাঝখান দিয়ে জিরিগুলা বয়ে যাইতেছে। শৈলপ্রপাত ঝর্ণার উপরে দেখা মিলবে আদিবাসী বিভিন্ন সম্প্রদায়ের হাতে তৈরি বিভিন্ন পোশাকের বেশ কিছু দোকান। চাইলে আপনারা এখান থেকে খুব সাশ্রয়ী মূল্যে এই পোশাকগুলো কিনতে পারবেন। শৈলপ্রপাতের স্বচ্ছ জলে গা ভিজিয়ে বেশ সতেজ হয়ে আমরা রওনা হই আমাদের আজকের দিনের সবচেয়ে সুন্দরতম জায়গা নীলাচলের উদ্দেশ্যে। বান্দরবান শহর থেকে, যার দূরত্ব প্রায় 6 কিলোমিটার, যাত্রাপথে পাহাড়ের এমন উঁচু নিচু ঘন কালো পিচের ডালায় বারবার নজর কাড়ছিল। অজানা পাড়া দিয়ে যাওয়ার সময় বারবার মনে হচ্ছিল বাংলাদেশ এত সুন্দর হওয়ার পরেও আমরা কেন পর্যটন খাতে এত পিছিয়ে আছি। জনপ্রতি 50 টাকা টিকিট মূল্য পরিশোধ করে শৈলপ্রপাতের পর আমরা চলে আসছি নীলাচলে।
আর নীলাচলে আজকে প্রচুর মানুষ আসছে, ওইখানে দেখলাম অনেক গাড়ি, আর ভিতরেও অনেক মানুষ, প্রত্যেকটা ভিউ পয়েন্টে মানুষ। আর এখন যেহেতু মানে একেবারে বিকালের শেষের দিকে, পরিবার নিয়ে বান্দরবান শহরে ভ্রমণের জন্য নীলাচল একটি অন্যতম জনপ্রিয় স্থান। নীলাচলের দেয়াল থেকে শুরু করে প্রতিটি কোনায় কানার পাহাড়ি জনগোষ্ঠীদের ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। স্থানীয়ভাবে নীলাচল টাইগার পাহাড় হিসেবেও বেশ পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়ের ভিউ পয়েন্টগুলোতে বর্ষাকালে দাঁড়ালে মনে হয় মেঘ যেন তার গন্তব্য ভুলে পায়ের কাছে এসেছে তার অজানা গন্তব্যের সঙ্গী করতে। এছাড়াও শেষ বিকেলে এই পাহাড়ের চূড়ায় বসে হেলে পড়া সূর্যের লাল আবার দেখা পাওয়া যায় বোনাস হিসেবে। জনপ্রতি 50 টাকা আপনারা ওইরকম ইনফিনিটি সুইং করতে পারবেন। খুবই সুন্দর মনে হবে যেন একেবারে আপনার শূন্যে বাইসা যেতেছেন এরকম। খুবই সুন্দর। আমাদের হাতে সময় খুবই কম, আমাদের আরও 2টা প্লেস ঘোরার বাকি আছে, যার কারণে আমরা এটা করতে পারতেছি না। নাহলে আমি করতাম, চড়তাম। আপনারা আসলে ট্রাই করবেন অবশ্যই। শান্ত নীরব পরিবেশ, পাহাড়ি দূরদৃষ্টি ও বর্ষায় হাতের কাছে মেঘ ছোঁয়ার এক অসাধারণ অনুভূতির সাক্ষী হতে এখানে অসংখ্য পর্যটকদের ভিড় প্রতিনিয়ত লেগেই থাকে। দীর্ঘ একটি সময় নীলাচলের অপার সৌন্দর্য উপভোগ করে আমরা আবার রওনা দিই আমাদের দিনের একেবারে শেষের গন্তব্য মেঘলা পর্যটন কমপ্লেক্সের উদ্দেশ্যে। যাত্রাপথেই চোখে পড়ে প্রায় 57 ফুট উচ্চ গোল্ডেন বৌদ্ধ টেম্পল। এই বৌদ্ধ টেম্পলটি বান্দরবান শহরের স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রবেশপথে স্পষ্টভাবে লেখা ছিল ভেতরে ছবি তোলা ও ভিডিও করার সম্পূর্ণ নিষেধ। তাই আমরা তাদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানি। সেখান থেকে আবার যাত্রা শুরু করি মেঘলা পর্যটন কমপ্লেক্সের দিকে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, সময়ও খুব বেশি নেই। তবে মেঘলা পর্যটন কমপ্লেক্স খুব দূরে না হয় আমরা দ্রুতই সেখানে পৌঁছে যাই। জনপ্রতি 50 টাকার টিকিট মূল্য পরিশোধ করে আমরা প্রবেশ করি মেঘলা পর্যটন কমপ্লেক্সের ভেতরে। মেঘলা পর্যটন কমপ্লেক্সে ঢুকতে আপনার হাতের ডান সাইডে এই ম্যাপটা পাওয়া যাবেন। এখান থেকে দেখতে পারবেন যে কোথায় কি আছে, সব কিছু ডিটেলস এখান থেকে দেখে যেতে পারবেন। আমি আছি মেঘলা পর্যটন কমপ্লেক্সের কৃত্রিম হ্রদের সামনে। এখানে আপনি কায়াকিং করতে পারবেন, তো বুট দিয়ে ঘুরতে পারবেন। প্রায় 25 থেকে 30 একর জায়গা জুড়ে 2000 সালে সর্বপ্রথম বান্দরবান জেলা কর্তৃক এই বিশাল জায়গাটিকে মেঘলা পর্যটন কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হয়। এরপর থেকে সময়ের সাথে সাথে যোগ করা হয় কৃত্রিম হ্রদ, ঝুলন্ত ব্রিজ, বুটিং, কায়াকিং, জিপলাইন, কেবল কার, মিনি চিড়িয়াখানা ও সাফারি পার্ক সহ বাচ্চাদের পার্ক ও খেলার জায়গা। তো জনপ্রতি 100 টাকা টিকিট মূল্য, জিপ লাইন ফ্রি। তো এখন জিপ লাইনে যাবো আমি। বলার ব্যবহার করা হচ্ছে যে মানে কোনো অ্যাক্সিডেন্ট যাতে পর্যটকদের সেফটির জন্য। বসে পড়লে হবে। যে পরিমাণ গরম, উফ, গামতে গামতে শেষ। একশো টাকা ওষুধ। এই বাতাস, এই গরমের মধ্যে এত সুন্দর বাতাস খাইতে পারলে 100 টাকা ওষুধ হয়ে যায় এমনি। ভাই গরমের মধ্যে এত সুন্দর বাতাস খেয়েছি, 100 টাকা এমনি ওষুধ হয়ে গেছে। ফ্রিতে এখানে জেরা পারলাম। তো আপনারা আসলে অবশ্যই জিপ লাইন ট্রাই করবেন, ভালো লাগবে অবশ্যই, আশা করি খুবই ভালো লাগবে। তো এখন সন্ধ্যা হয়ে যেতেছে, মানে একেবারে সন্ধ্যার দিকে। আমাদের সময় শিডিউলটা তো একটু লেট হয়ে গেছিলো, এই জন্যে। তো কি আর করা, আমরা আরেকটু যাই দেখি। ওইদিকে ঝুলন্ত ব্রিজ আছে, অনেক কিছুই আছে এই মেঘলা পর্যটন কেন্দ্রে। যদি আপনারা আসেন তো অনেক কিছুই দেখতে পারবেন।
তবে সময় নিয়ে আসতে হবে। এই প্রত্যেকটা জায়গার এই প্রত্যেকটা স্পটে কিন্তু এখানে যেহেতু একটা পাহাড়ি এলাকা, প্রত্যেকটা স্পটে উঁচা নিচা রাস্তা, মানে উপর থেকে নিচে অনেকটা খাড়া খাড়া রাস্তা। তো যারা আসবেন, যেরকম গরমে আসলে তো মনে করেন অবস্থা খারাপই, গাইমা গুইমা শেষ। আর মনে করেন যে যদি একটু মেঘলা মেঘলা দিনে আসেন, মেঘলা দিন থাকলে এরকম গরমও থাকবে না, তখন একটা সুন্দর একটা জায়গা। মানে এখানে এই লেকের মধ্যে আপনারা কাইকিং করতে পারবেন, তারপরে বুট দিয়ে চলতে পারবেন, তারপরে আরও ওইদিকে আরও সাফারি জোন আছে, অনেক কিছুই আছে। এই যে এইখানে আরেকটা ঝুলন্ত ব্রিজ, আবার ওইখানে একটা আছে। তো জিপ লাইন আমারে এই পারে নামাই দিছে ওই জায়গার মধ্যে। তো ওইখান থেকে আমি এখান থেকে আসছি, উপরে উঠি নাই, আবার উপরে উঠতেই হবে না, উপরে উঠা ছাড়াও তো এদিক দিয়ে যাওয়া যাবে মনে হয়। এদিক দিয়ে যাই, একটু লাইন ব্রেক করি। তো এই লাইন ব্রেক করে আমরা এই ঝুলন্ত ব্রিজ দিয়ে আবার ওই পারে চলে যাবো। একেবারে সন্ধ্যা হয়ে গেছে, আমি ড্রোন শট দিতে পারলাম না, দুঃখিত। এখন রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার কারণে সব বন্ধ হয়ে গেছে। আর আমিও চলে যাবো, আজকের মতো ভিডিও এখানেই শেষ। আপনারাও চাইলে আমার মতো ঢাকা মেল ট্রেনে করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আবার ঢাকা ফেরত আসতে পারেন। বান্দরবান শহর ভ্রমণের যে কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্টে আমাকে লিখে পাঠান। আর হ্যাঁ, সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।